স্টুডেন্টস, আজকে সোশিওলজির প্রতীকী আন্তঃক্রিয়াবাদের ব্লুমারের তত্ত্বের এবং সামগ্রিকভাবে প্রতীকী মিথক্রিয়াবাদের অবদান সম্পর্কে আলোচনা করব। তো ব্লুমারের এই যে তত্ত্ব সেই সম্পর্কে বলি যে ব্লুমারের সমাজতত্ত্বকে এবং সাধারণভাবে প্রতীকী মিথক্রিয়াবাদকে অনুসমাজতত্ত্ব বলা হয়। সমগ্র সমাজের কথা না বলে এই তত্ত্ব ব্যক্তিদের মধ্যেকার মিথস্ক্রিয়ার উপর জোর দেয়। যেহেতু সামাজিক পরিকাঠামোর ওপর ততটা গুরুত্ব দেওয়া হয় না, তাই এই সমাজতত্ত্বের মূল স্রোতে এর স্থান সেরকম একটা নেই, যদিও সম্প্রতি এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়েছে। মার্ক্সবাদী দ্বন্দ্বতত্ত্বের একটা ধারার মধ্যে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের সংযোগটা স্থাপিত হয়েছে। মার্ক্সবাদের এই ধারাটা দৃশ্যবাদ ও বিজ্ঞানের বিরোধিতা করে পুঁজিবাদী সমাজের ক্ষণস্থায়ী এবং স্বেচ্ছাচারী রূপটাকে তুলে ধরা হয়েছে। এই দুটো তত্ত্বের বর্তমান নৈকট্যের এক অন্যতম কারণ হলো এরা জার্মান ভাববাদী ও ইতিহাসবাদী দর্শনের অর্থাৎ হেগেল ও ডিলদের উত্তরসূরি। এই তত্ত্ব মন, স্বয়ং ও সমাজকে পরিবর্তনশীল বাস্তবতা রূপে দেখে। অন্য তত্ত্ব যেখানে সমাজের এক স্থির চিত্র তুলে ধরে, এখানে মানব আচরণের এক চলমান প্রতিচ্ছবি পাই। তাই সমালোচনা হিসেবে বলি যে এই তত্ত্ব অনুস্তরের বাস্তবতা, যেমন অনুসামাজিক কাঠামো এবং ব্যক্তিত্বের উপর তার প্রভাব বিশ্লেষণে পারদর্শী, সামাজিকীকরণ, বিচ্যুতি, নানা অনুসামাজিক প্রক্রিয়া ইত্যাদির গবেষণায় এর অবদানটা কিন্তু অনস্বীকার্য। কিন্তু নিখিল সামাজিক কাঠামোর জটিল আলোচনায় এখনও সমান দক্ষতা কিন্তু অর্জন করতে পারেনি। মিড ও ব্লুমার দুজনেই সাধারণভাবে বলেছেন যে সমাজ হলো এক প্রতীকী মিথস্ক্রিয়া, কিন্তু কোন ধরনের পরিপ্রেক্ষিতে কোন বিশেষ ধরনের মিথস্ক্রিয়ার ফলে এক বিশেষ সামাজিক কাঠামোর উৎপত্তি ও পরিবর্তন হয় সেটা কিন্তু নির্দেশ করতে ব্যর্থ হয়েছেন। যদিও ব্যক্তির সৃজনশীলতা এই তত্ত্বে স্বীকৃত, কিন্তু এর বিশদভাবে কিন্তু বিশ্লেষণ করা হয়নি। তাই এর সীমাবদ্ধতা থেকে পরবর্তীকালে মেথোডোলজি এর উৎপত্তি ঘটে। আর 70 দশকে আমরা দেখতে পাই যে এই তত্ত্বের মধ্যে থেকেই কিন্তু আত্মসমালোচনা উঠে আসছে। যেমন ব্রিটেন, এইভাবেই এই আলোচনা করা হয়েছে। তাই আজকের আলোচ্য বিষয় হলো ব্লুমারের তত্ত্বের এবং সামগ্রিকভাবে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের অবদান। ব্লুমারের তত্ত্বের এবং সামগ্রিকভাবে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের অবদান আলোচিত হলো।